দর্পচূর্ণ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 9। সেদিন সন্ধ্যা হইতেই সমস্ত আকাশ ঝাঁপিয়া মেঘ করিয়া বৃষ্টি পড়িতে লাগিল। ইন্দু মেয়ে লইয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। আজ তার ছোট ভগিনীপতি আসিয়াছিলেন। পাশের ঘর হইতে তাহাকে খাওয়ানো দাওয়ানো, গল্প গুজবের অস্ফুট কলধ্বনি যতই ভাসিয়া আসিতে লাগিল, ততই কিসের অব্যক্ত লজ্জায় তাহার বুক ভরিয়া উঠিতে লাগিল। 3 মাস হইতে চলিল সে মেদিনীপুরে আসিয়াছে। ছোট ভগিনীও আসিয়াছে। তাহার স্বামী এই 2 মাসের মধ্যেই শান্তিপুর হইতে অন্তত 5-6 বার যাওয়া আসা করিলেন, কিন্তু নরেন্দ্র একটি বারও আসিলেন না, একখানা চিঠি লিখিয়াও খোঁজ করিলেন না। কিছুদিন হইতে ব্যাপারটার উপর সকলেরই দৃষ্টি পড়িয়াছে এবং প্রায়ই আলোচনা হইতেছে। ছোট ভগিনীপতির ঘরে সকলের সম্মুখে পাছে এই কথাটাই উঠিয়া পড়ে, এই ভয়েই ইন্দু অসময়ে পলাইয়া ঘরে ঢুকিয়াছিল। স্বামী আসেন না, তাহার অবহেলায় বেদনা কত সে ইন্দুর নিজের কথা, সে যাক, কিন্তু ইহাতে এত যে ভয়ানক লজ্জা, এ কথা সে তো একদিনও কল্পনা করে নাই। ভ্রূণ হত্যা, নরহত্যার মতো এ যে কেবল লুকাইয়া ফিরিতে হয়। মরিয়া গেলেও যে কাহারো কাছে স্বীকার করা যায় না স্বামী ভালোবাসেন না। এতদিন স্বামীর ঘরে স্বামীর পাশে বসিয়া তাহাকে টানিয়া পিটিয়া নিজের সম্ভ্রম ও মর্যাদা বাড়াইয়া তুলিতেই সে অহরহ ব্যস্ত ছিল, কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সমস্তই যে ভাঙিয়া ধসিয়া পড়িতেছে। কি করিয়া সে খাড়া করিয়া রাখিবে? আজ ভগিনীপতি আসার পর হইতে যে কেহ তাহার পানে চাহিয়াছে, তাহার মনে হইয়াছে তাহাকে করুণা করিতেছে। কমলাকে কেহ তাহার পিতার কথা জিজ্ঞাসা করিলে ইন্দু মরণে মরিয়া যায়। বাড়ি ফিরিবার প্রশ্ন করিলে লজ্জায় মাটিতে মিশিতে চায়। অথচ আসিবার পূর্বে স্বামীকে সে অনেকগুলো মর্মান্তিক কথায় বলিয়া আসিয়াছিল, প্রতিপালন করিবার ক্ষমতা হইলে যেন লইয়া আসে। হঠাৎ ইন্দুর মোহের ঘোর কাটিয়া গেল। কমলা, কাঁদছিস কেন মা? কমলা রুদ্ধস্বরে বলিল, বাবার জন্য মন কেমন করছে। ইন্দুর বুকের উপর যেন হাতুড়ির ঘা পড়িল। সে মেয়েকে প্রাণপণে বুকে চাপিয়া ধরিয়া ফুপাইয়া কাঁদিয়া ফেলিল। বাহিরের প্রবল বাড়ি বর্ষণ তাহার লজ্জা রক্ষা করিল। কন্যা ছাড়া এ কান্না আর কেহ শুনিতে পাইল না। তাহার জননী শিখাইয়া দিলেন কিনা জানি না, পরদিন সকাল হইতেই কমলা পিতার কাছে যাইবার জন্য বায়না ধরিয়া বসিল। প্রথমে ইন্দু অনেক তর্জন গর্জন করিয়া শেষে দাদাকে আসিয়া কহিল, কমলা কিছুতেই থামে না, কলকাতায় যেতে চায়। দাদা বলিলেন, থামবার দরকার কি বোন, কাল সকালেই তাকে নিয়ে যা। কেমন আছে নরেন? সে আমাকে তো চিঠিপত্র লেখে না, তোকে লেখে তো? ইন্দু ঘাড় হেট করিয়া বলিল, ভালো আছে তো? ইন্দু তেমনি করিয়া জানাইল, আছেন। বিমলা অবাক হইয়া গেল। কখন এলে বউ? এই আসছি। ভৃত্য গাড়ি হইতে ইন্দুর তোরঙ্গ নামাইয়া আনিল। বিমলা দারুণ বিরক্তি কোনো মতে চাপিয়া কহিল, বাড়ি যাওনি? না, শুধু কমলাকে সুমুখ থেকে নামিয়ে দিয়ে এসেছি। শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। বিমলা নিঃশ্বাস ফেলিয়া বলিল, না এলেই ভালো করতে বউ, ওখানে তোমার আর গিয়েও কাজ নেই। ইন্দুর বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল। কেন ঠাকুরজি? বিমলা সহজ গম্ভীর ভাবে কহিল, পরে শুনো, কাপড় ছাড়ো, মুখ হাত ধোও, যা হবার সে তো হয়ে গেছে। এখন আজ শুনলেও যা, 2 দিন পরে শুনলেও তাই। ইন্দু বসিয়া পড়িল। তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গেল। বলিল,
সে হবে না ঠাকুরজি, না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবুও সেখানে আমার গিয়ে কাজ নেই কেন? বিমলা খানিক থামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সত্যি ও বাড়িতে তোমার জায়গা নেই। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই। ও বাড়িতে তুমি থাকতে পারবে না। ইন্দু কান্না চাপিয়া বলিয়া উঠিল, আমি আর সইতে পারি না ঠাকুরজি, কি হয়েছে খুলে বলো, বিয়ে করেছেন? বিশ্বাস হয় না, কিছুতেই না। আমার অপরাধ যত বড়ই হোক, কিন্তু তিনি অন্যায় কিছুতে করতে পারেন না, তবুও কেন আমার তার পাশে স্থান নেই বলবে না? বলিতে বলিতে তাহার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। বিমলার নিজের চক্ষু আর্দ্র হইয়া উঠিল, কিন্তু অশ্রু ঝরিল না। বলিল, বউ, আমি ভেবে পাইনি, কি করে তোমাকে বোঝাবো, সেখানে আর তোমার স্থান নেই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল। ইন্দুর সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। তারপরে? বিমলা বলিল, আমরা তখন কাশিতে। শম্ভুবাবু টাকা জোগাড় করবার 2 দিন সময় দেয়, কিন্তু 4000 টাকা জোগাড় হয়ে ওঠে না। ধরে নিয়ে যাবার পরে দাদা ভোলাকে আমার কাছে কাশিতে পাঠিয়ে দেন, কিন্তু আমরা তখন এলাহাবাদে চলে যাই। সে ফিরে আসে, আবার যায়, ওই রকম করে 10 দিন দেরি হয়ে যায়। তারপরে আমি এসে পড়ি। আমার কাছেও নগদ টাকা ছিল না। আমার গয়নাগুলো বাধা দিয়ে 11 দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি। তোমারও তো 4-5 হাজার টাকা গয়না আছে বউ, মেদিনীপুরও দূর নয়। তোমাকে খবর দিতে পারলে এসব কিছুই হতে পারত না। দাদা বরং 10 দিন জেল ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখী তো তাকে তুমি দিলে, এবার মুক্তি দাও। তিনিও বাঁচুন, তুমিও বাঁচো। ইন্দু এক মুহূর্ত মাথা হেট করিয়া বসিয়া রহিল। তাহার পর একে একে গায়ের সমস্ত অলংকার খুলিয়া ফেলিয়া বিমলার কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো ঠাকুরজি, আমি তার কাছেই চললাম। তুমি বলছো স্থান হবে না, কিন্তু আমি বলছি এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজের স্থান নিতে চললুম। কাল একবার যেও ভাই, গিয়ে তোমার দাদা আর বউকে দেখে এসো। চললুম। বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। ওরে ভোলা, সঙ্গে যা বলিয়া বিমলা চোখ মুছিয়া পিছনে পিছনে দরজায় আসিয়া দাঁড়াইল।